কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, যা কোয়েশ্চেন নিয়েছি সবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ক্লাস 11-এর জন্য। ঠিক আছে, তো মিক্সড কোয়েশ্চেন নিয়েছি, হ্যাঁ চ্যাপ্টার ওয়াইজ নিইনি, কারণ আর কয়েকটা দিন আছে। এবার তো মিক্সড কোয়েশ্চেন প্র্যাকটিস করার সময় চলে এসছে। চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন করে আর তেমন কিছু লাভ হবে না। তো যেগুলো একদম টপ টপ কোয়েশ্চেন সেগুলো নিয়েছি, টপ 30 কোয়েশ্চেন নাম দিয়েছি, দেখতে পেয়েছো। তো কোনো স্প্রিংকে টেনে 3 সেন্টিমিটার প্রসারণ করলে এর সঞ্চিত স্থিতিশক্তি হয় ইউ। প্রসারণ 6 সেন্টিমিটার করলে সঞ্চিত স্থিতিশক্তি কত হবে? দেখো, এটা করতে গেলে আগে জানতে হবে যে স্প্রিংয়ে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ কত। হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রথমে তুমি কত সেন্টিমিটার বাড়িয়েছো? হাফ কে ইন্টু 3 স্কোয়ার 9। ঠিক আছে, দিয়ে তুমি স্থিতিশক্তিকে পেয়েছো ইউ, ইউ ধরে নিয়েছি। ঠিক আছে, আর সেকেন্ডে বলেছে প্রসারণ ঘটিয়েছে 6 সেন্টিমিটার। তাহলে তখন কি হবে? আমি যদি সেটাকে ইউ ড্যাশ নিই, তাহলে হাফ কে ইন্টু 6 স্কোয়ার 36। তাহলে 36, আচ্ছা আরেকবার লিখি, দাঁড়াও এটা, হ্যাঁ 6 স্কোয়ার 36। তাহলে এইটা আমি আরেকবার লিখছি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। ঠিক আছে, 36। দেখো, এটাকে একটু সাজিয়ে লেখার চেষ্টা করতে হবে। তুমি হাফ কেটাকে কিচ্ছু করবে না, যা আছে তেমন থাকতে দাও। আর 36টাকে লেখো 9 ইন্টু 4। ঠিক আছে, তাহলে তুমি এদিকটায় কি পেলে? এদিকটায় দেখো তুমি পেয়ে গেলে যে 4, হ্যাঁ 4 ইন্টু হাফ কে ইন্টু 9। এখানে কি ছিল? হাফ কে 9, এখানে কি এসছে? হাফ কে 9। তার মানে কত এনার্জি স্টোর হবে এখন? এখন এনার্জি স্টোর হবে দেখো 4 ইউ, কারণ হাফ কে 9 মানেই তো ইউ। তাহলে কত হলো? 4 ইউ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 4 ইউ হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই, মুছে দিলাম। তোমরা ভিডিওটাকে পজ করে একবার প্র্যাকটিস করে নেবে। টর্কের মাত্রা কি? দেখো, তুমি যদি টর্কের ডেফিনেশন জানো তাহলে মাত্রা কোনোদিন তুমি ভুল করবে না, আর ডেফিনেশন না জানলে সারা জীবন ভুল হবে। টর্ক টাও ইজ ইকুয়ালস টু এফ ইন্টু ডিস্টেন্স। ওকে, এটা ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব। যাই হোক না কেন, বলের মাত্রা কত? এম এল টি টু দি পাওয়ার -2, আর দূরত্বের মাত্রা কত? এল। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কোশ্চেন এমনও দিতে পারে যে টর্কের মাত্রা কোন ভৌত রাশির মাত্রার সঙ্গে সমান? এইটা কার্যের মাত্রার সঙ্গে সমান। ঠিক আছে, অপশন ডি। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাবো, একদম টাইম ওয়েস্ট করবো না। T1 T2 T3 তিনটে সুতো দেওয়া আছে, ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ। বেশ, তাহলে দেখো, এই দিকে একটা সুতো আছে, এই দিকে একটা সুতো আছে, এই দিকে একটা সুতো আছে। আই থিঙ্ক ক্লিয়ার। ডট 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 ডট, এইটা 60 ডিগ্রি। ঠিক আছে, এইটা 90 ডিগ্রি, আর এই দিকে কাজ করছে T3। আচ্ছা একটা কথা বলি, কি বের করতে দিয়েছে? T1:T2 বের করতে দিয়েছে। এইটা হচ্ছে T1, এই দিকে আছে T1 আর এই দিকে আছে T2। ল্যামির উপপাদ্য প্রয়োগ করব, বহুবার বলে দিয়েছি। T1 বাই অপোজিট অ্যাঙ্গেল। আচ্ছা, অপোজিট অ্যাঙ্গেল মানে কি? এই T2 T3-র মধ্যে অ্যাঙ্গেল, সেটা কত? 90 ডিগ্রি। তাহলে T1 বাই সাইন 90 ইকুয়াল টু T2 বাই T2-র অপোজিট অ্যাঙ্গেল মানে 60 প্লাস 90, কারণ T1 আর T3-র মধ্যে অ্যাঙ্গেল কত? এইদিকে তো T3 কাজ করছে, T3। ঠিক আছে, T1 আর T3-র মধ্যে অ্যাঙ্গেল কত? 90 আর 60 হচ্ছে গে 150। তাহলে সাইন 150। ওকে, দেখো অ্যান্সার বেরিয়ে গেছে। কি করে বেরিয়ে গেছে? এটা আরেক লাইন করি, T1 বাই 1 সাইন 91 আর T2 বাই সাইন 60। তাহলে T1 ইকুয়াল টু T2 বাই সাইন 60 হচ্ছে হাফ। তাহলে T1 বাই T2 ইকুয়াল টু 2 বাই 1। তাহলে 2:1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো তিনটে কোশ্চেন হয়ে গেল আমাদের। নেক্সট পেজ, একদম টাইম ওয়েস্ট করবো না বন্ধু। একটি প্রাসের গতিপথের সমীকরণ একটু বড় করে পড়ে নাও। এইটা প্রাসের গতিপথের সমীকরণ বলে দিয়েছে, এর প্রক্ষেপ কোণ কি হবে? দেখো, কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কোশ্চেনটা দেখা মাত্রই করে ফেলবে। যারা আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট আছে, কিছু কিছু স্টুডেন্ট অঙ্কটা দেখা মাত্রই অ্যান্সার করে ফেলবে। ঠিক আছে, তো এতবার হয়েছে অঙ্কটা। একটি প্রাসের গতিপথের সমীকরণ y ইকুয়াল টু √3x মাইনাস হাফ জি এক্স স্কোয়ার। এই অঙ্কটা করতে গেলে তোমাকে আগে প্রাসের গতিপথের সমীকরণটা মনে রাখতে হবে। সেটা কি না, y ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার
কস স্কোয়ার থিটা। ঠিক আছে, কম্পেয়ার করে দাও। তাহলে ট্যান থিটা সমান কি পেলে? ট্যান থিটা সমান পেলে √3। তাহলে থিটা সমান কত? থিটা সমান দেখো তুমি পেয়ে যাবে 60 ডিগ্রি। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, নেক্সট, ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফল বললেই আমি তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। এই দুটোকে গুণ করে দেবে। ত্বরণ সময় বলেছো তো, তাহলে ত্বরণ আর সময় গুণ করে দাও। ত্বরণ মানে কি? বেগ বাই সময় গণিত সময়। অ্যাকচুয়ালি বেগ নয়, বেগের পরিবর্তন বাই সময়, v2 মাইনাস v1 বাই টি। তাহলে টি কেটে গেল, তাহলে কি v2 মাইনাস v1, ব্যাস হয়ে গেল। ক্ষেত্রফল বললেই ওই দুটোকে গুণ করে দেবে, যেটা হবে সেটা অ্যান্সার। তাহলে কি বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, i প্লাস জে এবং i মাইনাস কে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে? i প্লাস জে কে তুমি ধরে নাও পি। ঠিক আছে, i প্লাস জে যে ভেক্টরটা আছে না, i ক্যাপ প্লাস জে ক্যাপ, এটাকে তুমি ধরে নাও পি ভেক্টর। আর i ক্যাপ মাইনাস কে ক্যাপ যে ভেক্টরটা আছে না, এটাকে তুমি ধরে নাও কিউ ভেক্টর। এবার পি আর কিউ এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দেখো এটা সলভ করা যায় তো অনেকভাবেই। পি ডট কিউ করে দিতে পারো। যদি পি ডট কিউ করো কি আসবে? মড পি মড কিউ কস থিটা। হ্যাঁ, করে দাও, হয়ে যাবে। পি ডট কিউ কত আসছে দেখো, আয়ের সঙ্গে আই গুণ 1, আর তো কিছু নেই। যে আয়ের সঙ্গে কে জিরো, জে এর সঙ্গে i0, জে এর সঙ্গে কে জিরো। আবার এইটা মানি মড পি মড কিউ মানে আবার আরেকটা কি লিখতে পারি, মানে পি ডট কিউ মানে মড পি মড কিউ কস থিটা। মড পি কত? যদি এখানে তোমাকে বলি যে মড পি বের করো, তাহলে মড পি কত হবে? √1 স্কোয়ার প্লাস স্কোয়ার মানে √2। আবার মড কিউ কি হবে? সেটাও হবে √2, কারণ আয়ের আগে তো 1 আছে, যে এর আগেও 1 আছে, আবার এই নিচে আয়ের আগেও 1 আছে, কি এর আগেও 1 আছে। ঠিক আছে, তাহলে মড পি এর জায়গায় √2, মড কিউ এর জায়গায় √2 কস থিটা, আর পি ডট কিউ এর জায়গায় 1। তাহলে কস থিটা ইকুয়াল টু কত হলো? কস থিটা ইকুয়াল টু 1/2। তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে যাবে 60 ডিগ্রি। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, আচ্ছা, একটি বস্তু কণাকে ইউ বেগে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে প্রক্ষেপ করা হলো। আগে কোশ্চেনটা ভালো করে পড়ে নাও, আমি একটু জুম করে দিচ্ছি, পড়ে নাও কোশ্চেনটা কি বলছে দেখো। একটি বস্তু কণাকে ইউ বেগে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ভূমি থেকে প্রক্ষেপ করা হলো। কত সময় পর রাশিটির গতিবেগ ভেক্টর অভিমুখ এর প্রাথমিক বেগের অভিমুখে লম্ব হবে? কত সময় পর রাশিটির গতিবেগ ভেক্টরের অভিমুখ প্রাথমিক বেগের অভিমুখে লম্ব হবে? ঠিক আছে, কোশ্চেনটা দারুণ কোশ্চেন। দেখো আমি একটা সিম্পল জিনিস তোমাকে বোঝাই। আচ্ছা, এটা ছোট করে দিলাম। হ্যাঁ, কোশ্চেন তো পড়া হয়ে গেছে। ঠিক আছে, কোশ্চেন আশা করি সবাই পড়ে নিয়েছো। আর যারা পড়োনি তারা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো কোশ্চেনটা। এই এবার দেখো কি করছি। আমি প্রথমে একটা প্রজেক্টাইল মোশনের ছবি আঁকছি। এইটা একটা প্রজেক্টাইল মোশন। এই দিকে কাজ করে কি? ভেলোসিটি ইউ। তাহলে এই দিকটাকে আমরা কি বলি? এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এই দিকটাকে বলি আমরা ইউ কস থিটা, আর এই দিকটাকে বলি আমরা ইউ সাইন থিটা। বলো ক্লিয়ার কিনা? তাহলে এই যে ইউ ভেক্টরটা, এই ইউ ভেক্টরটাকে আমি কি লিখতে পারি? ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ, এটা লিখতে পারি তো? আমি ধরে নিচ্ছি যে এই ভেলোসিটির সঙ্গে এইখানে এসে ভেলোসিটিটা মনে করো পারপেন্ডিকুলার হয়েছে। আমি যদি ডট 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 করে টেনে দিই তাহলে এটা পারপেন্ডিকুলার হয়েছে, ধরে নিচ্ছি। ঠিক আছে, কিন্তু কত সময় পর হয়েছে সেটা তো আমি জানি না। আমি ধরে নিচ্ছি টি সময় পরে ঘটনাটা ঘটেছে। তাহলে টি সময় পরে ওর যে ভেলোসিটি হয়েছে সেটা যদি ভি ধরি, তাহলে তুমি বলবে স্যার ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে স্যার এ বলবো না, এখানে বলবো স্যার জিটি, তাই বলবো। আবার ওপরের দিকে যাচ্ছে, তাহলে ডি অ্যাক্সেলারেশন, তাহলে মাইনাস জিটি। বেশ, তাহলে আর ইউটাকে তো আমি এটা লিখতে পারি, কস থিটাটা কোন দিকে আছে? এক্স বরাবর, তাহলে আই ক্যাপ। সাইন থিটাটা কোন দিকে আছে? ওয়াই বরাবর, তাহলে জে ক্যাপ। এবার দেখো আমি ইউ এর জায়গায় লিখছি আসল ভেলোসিটিটা, ইউ কস থিটা, ঠিক আছে, ব্র্যাকেট আই ক্যাপ, ওকে, প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ মাইনাস জি। স্যার জিটা তাহলে কি হবে এখানে? জিও তো একটা ভেক্টর, তাই তো? জিটাকে লিখবো, জি কোন দিকে কাজ করছে? নিচের দিকে, তাই তো? তাহলে জিটাকে লিখবো জি মাইনাস জে ক্যাপ, কারণ উপর দিকটা প্লাস জে, নিচের দিকটা মাইনাস জে, ইন্টু টি।
আই থিঙ্ক তোমরা ভালো করে বুঝে গেছো এটা। এবার দেখো এখানে না আই ক্যাপের একটা গ্রুপ হবে, আই ক্যাপের গ্রুপটা যেমন আছে সেটা থাক, যে ইউ কস থিটা আই ক্যাপ। আর জে ক্যাপের যে গ্রুপটা, তুমি এক কাজ করো, জে ক্যাপটাকে কমন নিয়ে নাও, তাহলে কি হচ্ছে বলো তো, ইউ সাইন থিটা মাইনাস অফ মাইনাস অর্থাৎ প্লাস জিটি, ইউ সাইন থিটা প্লাস জিটি। ওকে, হয়ে গেল। দেখো তুমি আই ক্যাপের একটা গ্রুপ পেলে, তুমি জে ক্যাপের একটা গ্রুপ পেলে, ঠিক আছে। এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই। একবার দেখে নেবে যে ঠিক করেছি না ভুল করেছি। আচ্ছা, এবার দেখো, আচ্ছা একটা জায়গায় মনে হচ্ছে একটু গন্ডগোল হয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটা না প্লাস নাও, বুঝলে? কারণ আমি তো মাইনাসটা একবারই নিতে পারি, দুবার তো নিলে হবে না। এই জায়গাটা প্লাস নাও, পরের লাইনটা মাইনাস করো তুমি মাইনাস জে ক্যাপের জন্য, কারণ এখানে তো ভেক্টর ফর্ম নিয়েছি। ওকে, তাহলে এইটা মাইনাসটা তুমি একটা মাইনাস দাও। ঠিক আছে, একটা মাইনাস দাও। তাহলে এই জায়গাটা কত হবে বলো তো? এই জায়গাটা হবে, আমি প্লাস নিলাম, জে ক্যাপ কমন নিলাম, তাহলে এটা হবে মাইনাস জিটি হবে। বেশ, এতদূর পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, কারণ এর পরে আবার না কিছু লাইন আছে করতে, সেগুলো সলভ করতে হবে। এটা খুব সহজ, খুব ছোট নয় কোশ্চেনটা। এবার তুমি বলে দিয়েছো যে ইউ আর ভি পারপেন্ডিকুলার হবে, সেটা কোশ্চেনই বলা আছে। এই যে লম্ব হবে, তাহলে লম্ব হবে মানে কি? তার মানে ইউ ডট ভি জিরো, ইউ ডট ভি জিরো। ইউ কত? এইটা আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ করো, তাহলে কত হবে? ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ গুণ করো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ইউ সাইন থিটাটা দুজনের সঙ্গে গুণ হবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস হবে, আর মাইনাস ইউ সাইন থিটা জিটি ইকুয়াল টু জিরো। আচ্ছা আমি এটা মুছে দিলাম, তাহলে জায়গা হবে না ভাই, কিছু করার নাই, জায়গা হচ্ছে না, এই জায়গাটা মুছে দিচ্ছি। ডট প্রোডাক্ট করে দিয়েছি, ডট প্রোডাক্টটা তো আশা করি বুঝে গেছো তোমরা, হয়ে গেছে। ওকে, এবার দেখো, কারণ পারপেন্ডিকুলার হলে তো ডট প্রোডাক্ট জিরো হয়, আমি সেই জন্য লিখেছি ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওয়ান হয়ে গেল, তাহলে কি পেলে? ওয়ান মাইনাস ইউ সাইন থিটা জিটি ইকুয়াল টু জিরো। তাহলে টি ইকুয়াল টু ওয়ান বাই জি ইউ সাইন থিটা, টি ইকুয়াল টু ওয়ান বাই জি ইউ সাইন থিটা। আচ্ছা, মিলছে না তো অ্যান্সার, তার কারণ আছে। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান, কিন্তু ইউ স্কোয়ারটা তো থাকবে, ইউ স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান হবে, তাহলে ইউ স্কোয়ারটা থাকবে, তাহলে এইদিকে একটা ইউ স্কোয়ার হবে, ইউ ইউ কেটে যাবে, ইউ হবে, তাহলে ইউ বাই জি সাইন থিটা হবে অ্যান্সার, অপশন ডি। খুব ভালো কোশ্চেনটা, ইউ বাই জি সাইন থিটা হবে অ্যান্সার। ওকে, শিখে রাখলে, ঠিক আছে। বেশ, নেক্সট কোশ্চেনে যাবো বন্ধু। নেক্সট কোশ্চেন কি হলো এটা আবার? এক মিনিট দাঁড়াও। আচ্ছা, এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে। ওকে ওকে, মুছে দিলাম, এটা ইরেজ করে দিলাম। তারপরে কি বলছে দেখো, একটি বস্তুকে উল্লম্বভাবে ঊর্ধ্বে ইউ বেগে উৎক্ষিপ্ত করা হলো। আচ্ছা, এটাকে জুম করে দেবো, দেখতে পাচ্ছ না? একবার পড়ে নাও। এটি তার উল্লম্ব গতিতে এ বি সি এই তিনটি বিন্দুকে ইউ বাই টু, ইউ বাই থ্রি এবং ইউ বাই ফোর গতিবেগে অতিক্রম করে। এ বি বাই বিসি এর অনুপাত, মানে এ বি বাই বিসি এর মান কি হবে? এই কোশ্চেনটা যে নিজে নিজে করতে পারবে, জানবে যে একমাত্রিক গতির কনসেপ্ট পুরো ক্লিয়ার আছে তোমাদের, ঠিক আছে। কোশ্চেনটা বলি কি করে সলভ করবো, খুব মজাদার কোশ্চেন। একটা অবজেক্টকে তুমি থ্রো করে দিয়েছো উপরের দিকে, ও যাচ্ছে এ বি সি, তিনটে পয়েন্ট ক্রস করেছে এ বি সি। যখন এ পয়েন্টে ছিল তখন বেগ ছিল ইউ বাই টু, এখানে যখন ছিল তখন হচ্ছে গিয়ে বেগ ইউ বাই থ্রি, আর যখন এখানে তখন ইউ বাই ফোর। ওকে, নো প্রবলেম, এইটুকু আমার কোনো সমস্যা নেই। এবার হচ্ছে দেখো, এ বি বাই বিসি যখন এ বিতে যাচ্ছে, এ থেকে বিতে, তখন আমি যদি ফর্মুলা ইউজ করি, আমি তো লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। একদম, ভি এর জায়গায় কি লিখবো? আমি শুধু এইটুকুকে একটা মোশন ভাবছি, তাহলে ভি এর জায়গায় লিখবো ভি স্কোয়ারের জায়গায় ইউ স্কোয়ার বাই নাইন, ইউ এর জায়গায় লিখবো ইউ স্কোয়ার বাই ফোর মাইনাস টু জি ইন্টু এ বি। আই থিঙ্ক ক্লিয়ার হবে। বেশ, আচ্ছা, আর যখন আমি বিসি করব তখন এই ইকুয়েশনটাই কি আসবে দেখো, এই, আচ্ছা তুমি এটা শর্ট আউট করে নিতে পারো আগে, তাহলে টু
জি এ বি ইকুয়াল টু, হ্যাঁ, ইউ স্কোয়ার বাই 4 মাইনাস ইউ স্কোয়ার বাই 9। তাহলে 9 4 36, তাহলে 9 ইউ স্কোয়ার মাইনাস 4 ইউ স্কোয়ার, তাহলে 5 ইউ স্কোয়ার বাই 36, 2 GAB। ওকে, এবারে সেম জিনিস যখন বিসির ক্ষেত্রে করব তখন কি হবে দেখো, তাহলে তখন হবে দেখো, যখন বিসির ক্ষেত্রে করবে ওই সেম করবে 2G বিসি, এখানে লিখেছিলে ইউ স্কোয়ার বাই 4, এবার যখন তুমি বি থেকে সিতে যাচ্ছ তখন কি হবে, ইউ স্কোয়ার বাই 9 মাইনাস ইউ স্কোয়ার বাই 16। ঠিক আছে, সেম প্রসিডিওর, তুমি সেই এলসিএম করবে, এলসিএম করো, 9 আর 16 এলসিএম কি হবে, 9 16 কত 144 নাকি না 114, দেখো 144 তাই তো, সরি 144, তাহলে 144, 9 16 ইউ স্কোয়ার মাইনাস 9 ইউ স্কোয়ার কত হবে 7 ইউ স্কোয়ার, তাহলে 7 ইউ স্কোয়ার বাই 144 আর ওটা 5 ইউ স্কোয়ার বাই 36। এবার তুমি এই দুটোকে ভাগ করে দাও, 2G কেটে পালিয়ে গেল, তাহলে এ বি বাই বিসি ইজ ইকুয়ালস টু, একটা হচ্ছে 5 ইউ স্কোয়ার বাই 36 ইন্টু, ভাগ করে দিলে 144টা উপরে চলে যাবে, 144 বাই 7 ইউ স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার কেটে গেল, 36 কয় 144, 4 6 24, 36 4-এ, তাই তো, তাহলে 4 5-এ 20, তাহলে অ্যান্সার হয়ে গেল 20/7। খুব সুন্দর কোশ্চেন, দারুণ কোশ্চেন, দারুণ। এই কোশ্চেনটা যে নিজে করতে পারবে জানবে যে তোমার মোটামুটি একমাত্রিক গতির কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এটা কোনো এক বছর যেই বা নিটে এসছিল। হ্যাঁ, দেখো, এক্স অক্ষ বরাবর গতিশীল একটি কণার সরণের সমীকরণ এক্স ইকুয়াল টু 40 + 12t - t কিউব, কণাটি থামার আগে কত দূরত্ব যাবে। তোমাকে বলে দিয়েছে এক্স ইকুয়াল টু 40 + 12t - t কিউব। আচ্ছা, এবার দেখো, তুমি যদি এটাকে ডিএক্স ডিটি করো, অর্থাৎ যদি বেগ বের করো, তাহলে কত হবে 12 - 3t স্কোয়ার। এবার যখন ও থেমে যাবে, এইটা তো বেগ, যদি থেমে যায় তাহলে বেগ কত হবে 0, তাহলে 12 - 3t স্কোয়ার, তাহলে তখন টি কত হবে 12/3, অর্থাৎ 4 সেকেন্ড। থেমে গেলে হবে 4 সেকেন্ড, মানে সরি, থেমে যাওয়ার যে সময়টা সেটা হচ্ছে 4 সেকেন্ড, 4 সেকেন্ড পরেও থেমে যাবে। এবারে 4 সেকেন্ডে কতটা দূরে গেছে সেটা কি করে জানবো, আমি এই ইকুয়েশনে টি এর জায়গায় 4 বসিয়ে দেবো, তাহলে 40 + 12 × 4 - 64। ঠিক আছে, 4 4 16, 4 16 64। বেশ, এবার একটা জিনিস দেখো, 40 + 48 আর এইদিকে 64, এটা কত হবে 4 12 48, এটা 40, তাই তো, তাহলে 88 আর 64, 4 আর কয় 8, 4 এ 8, 6 7 আর 1 8, তাহলে 14 হচ্ছে অ্যান্সার। কিন্তু তোমাদের অ্যান্সার তো মিলছে না, কোথাও একটা ভুল করছি নাকি, দাঁড়াও দেখে নি। 3 4 এ 12, 3t স্কোয়ার, ওকে, শুধু 12, তাহলে টি স্কোয়ার, ও টি স্কোয়ার ছিল না, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি ভাই, টি স্কোয়ার ছিল, তাহলে 12/3 মানে হচ্ছে কি 4, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে, এইবার তুমি এই 2 সেকেন্ডটা এখানে নিয়ে গিয়ে বসাও, তাহলে 40 + 12 × 2 - 2 2 4 4 2 8, তাহলে 24 - 8 কত হচ্ছে 16, আর 40 আর 16 হচ্ছে গিয়ে 56, তাহলে 56 অ্যান্সার হয়ে যাবে বন্ধু, 56। তারপরে দেখো, দারুণ দারুণ কোশ্চেন নিয়ে এসেছি। ওয়াই অক্ষ এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভে মেলাতে হবে, কি দিয়েছে এটা, ও একটা ভেক্টর দিয়েছে, সরি, তাই ভাবছি কি করবো এটা আমি, পি ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, বুঝলে। দেখো, ওয়াই অক্ষের উপাংশ কত, জে ক্যাপ হচ্ছে ওয়াই, জে ক্যাপের আগে কে আছে 4, তাহলে ওয়াই অক্ষ হবে 4। অন্য একটি ভেক্টর এত বরাবর, অন্য একটি ভেক্টর বরাবর উপাংশ কত হবে। আচ্ছা, এইটা তোমাদেরকে আমি বলেছিলাম, যারা প্রথম থেকে আমার ভিডিও ফলো করছো জানবে, যদি আমাকে বলা হয় যে এ ভেক্টরের উপাংশ বি এর দিকে নির্ণয় করো, যার দিকে বলবে তার ইউনিট ভেক্টর হবে। ঠিক আছে, এইটাকে আরো ভালো করে লিখলে হয় a.b বাই mod of b।
তাহলে এখানে কার দিকে বলেছে, এই 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ এর দিকে একে যদি আমি কিউ ধরি, তাহলে পি ডট কিউ বাই মড অফ কিউ। তাহলে পি ডট কিউ যদি করে দিই, আই এর সঙ্গে আই গুণ 3 দুগুণে 6, জে এর সঙ্গে জে গুণ 4, আর কে এর সঙ্গে -5 দুগুণে 10, আর মড কিউ রুট 4 প্লাস 1 প্লাস 4 9। ঠিক আছে, মড করতে তো তোমরা জানো নাকি? মড করা কোনো ব্যাপারই নয়, আই এর আগে যে আছে তার স্কোয়ার প্লাস জে এর আগে যে আছে তার স্কোয়ার, কে এর আগে যে আছে তার স্কোয়ার। এতবার করাচ্ছি, আশা করি মনে থেকে যাওয়ার কথা। ঠিক আছে, পাবজি ফ্রি ফায়ার এসব যদি মনে থাকতে পারে তাহলে এগুলো মনে থাকতে পারে, একটুখানি চেষ্টা করলেই হয় ভাই। ঠিক আছে, ইকুয়াল টু কি 0 বাই সামথিং ইজ ইকুয়ালস টু 0, কারণ 6 আর 4 10 আর 10 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কোনটা হলো? এইটা হবে 0। বেশ, এই ভেক্টর বরাবর এটা তোমরা নিজে করবে, এটা আমি জানি না, নিজে দেখবে কত আসছে, আমি তো দেখিয়ে দিলাম নিয়মটা। আর অন্য একটা ভেক্টর বরাবর এইটা বরাবরও তোমরা নিজে করবে, অ্যান্সার দেবে কিন্তু। ঠিক আছে, যে কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আগের একটা ভিডিওতে এরকম কোশ্চেনের অ্যান্সার রাজদীপ জানিয়েছিল। ঠিক আছে, রাজদীপ বলে একজন, ঠিক আছে, সে আমার অফলাইন স্টুডেন্টই, হ্যাঁ, সে দেখলাম অ্যান্সার জানিয়েছে আগের ভিডিওতে। আর বক্রতা ব্যাসার্ধের একটি উত্তল ব্রিজের ওপর দিয়ে একটি গাড়ি যাচ্ছে, গাড়ির বেগ ভি এবং গাড়ি ব্রিজ থেকে বিচ্যুত হয় না, তাহলে কি হবে? দেখো, আর ব্যাসার্ধের একটা উত্তল ব্রিজ, এইখানে একটা গাড়ি যাচ্ছে মনে করো এই জায়গাটাতে। ঠিক আছে, তাহলে এই গাড়িটা যদি বিচ্যুত না হয়, তাহলে কোন সমীকরণটা মানতে হবে? এটা মনে রাখবে, যে কোনো উত্তল ব্রিজের ওপর দিয়ে যখন গাড়ি যায় তখন বেগ, হ্যাঁ, তখন বেগ একটা লিমিট রাখতে হবে, ভি লেস ইকুয়াল টু রুট জি আর হতে হবে। ঠিক আছে, এর থেকে বেশি বেগে যদি যাই তাহলে কিন্তু ব্রিজ থেকে গাড়িটা, হ্যাঁ, উল্টে যেতে পারে। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে ভি লেস ইকুয়াল টু রুট জি আর। হ্যাঁ, জি হচ্ছে, সরি, হ্যাঁ, রুট জি আর। ঠিক আছে, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ আর আর হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ। আবর্তগতির সঠিক সমীকরণ কোনটা? দেখো, আবর্তগতির সমীকরণ মনে রাখতে গেলে তোমাকে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই কটাকে মনে রাখতে হবে, তাহলেই তুমি আবর্তগতির সমীকরণ মনে থেকে যাবে। কি করে? দেখো, আগে বস্তু সোজা যাচ্ছিল যখন আমরা সরলরৈখিক গতি পড়েছিলাম, তাই তো? ঠিক আছে, তুমি প্রাথমিক বেগকে ইউ বলেছিলে, অন্তিম বেগকে তুমি ভি বলেছিলে, দূরত্বকে তুমি এস বলেছিলে। এখন একটা বস্তু সে ঘুরছে, প্রাথমিক বেগকে বলছো ওমেগা 1, হ্যাঁ, কৌণিক বেগ অবশ্যই এগুলা। অন্তিম বেগকে তুমি বলছো ওমেগা 2। ঠিক আছে, আর দূরত্বকে তুমি বলছো থিটা। এবার ইউজ করো, দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা কি আছে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, না, মিলছে না, হবে না। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as হচ্ছে না, হচ্ছে না, মিলবে না। এখানে এখানে যেমন আমাদের এ, এখানে তেমনি আলফা, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। থিটা ইকুয়াল টু ওমেগা টি, এস ইকুয়াল টু ইউটি, না, হবে না। ঠিক আছে, তাহলে কোনটা হবে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ব্যাস এইটা হবে কারেক্ট অ্যান্সার। ওমেগা 1 টি, ওমেগা 1 হচ্ছে ইউ, তাহলে ইউটি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। আই থিঙ্ক ক্লিয়ার। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এটার 30টা কোশ্চেন তো আমাদের সলভ হয়নি। আচ্ছা, এইগুলোকে তুমি এই যে কোশ্চেন নাম্বারগুলোকে অ্যাভয়েড করবে। ঠিক আছে, এইগুলো কিন্তু সিকোয়েন্স নয়, টোটাল 30টা কোশ্চেন আছে ইম্পর্টেন্ট, অর্ধেক হয়েছে এই ভিডিওতে, নেক্সট ভিডিওতে বাকি অর্ধেক আসছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। বাই।